আসসালামু আলাইকুম। সোনারগাঁও সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মনোবিজ্ঞান ক্লাসে আমি এলিজা আক্তার, প্রভাষক মনোবিজ্ঞান, সোনারগাঁও সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, ছোটবেলা থেকে আমরা একটি কথা শুনে খুব বড় হই। বিশেষ করে বাবা মায়েরা বলেন, যখন আমরা একটি পরিবেশ উপযোগী কাজ করতে না পারি, তখন বাবা মারা এভাবে বলেন যে তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই, কিংবা তুই বোকার মতো কি কাজ করলি এটা। এ ধরনের কথা আমরা মোটামুটি সবাই কিন্তু শুনে বড় হই। কিংবা আবার কথাও আমরা শুনি, ছোটবেলায় যখন একটা বাচ্চা খুব কৌশল করে বুদ্ধি করে একটা কাজ করে, তখন বলে ইস, বাচ্চাটা কত বুদ্ধিমান। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো আজকে আমার পাঠের আলোচ্য বিষয় হচ্ছে বুদ্ধি। বুদ্ধি হচ্ছে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে। আজকে আমরা বুদ্ধি কি, বুদ্ধির সংজ্ঞা এবং বুদ্ধির ক্ষেত্রে আসলে বংশগতির প্রভাব বেশি নাকি পরিবেশের প্রভাব বেশি, এ দুটো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, বুদ্ধি কি, সচরাচর আমরা এই শব্দটা আসলে শুনে থাকি, এটা আমাদের খুবই পরিচিত একটি শব্দ এবং তোমাদের মোটামুটি কিন্তু এ সম্পর্কে একটু ধারণা আছে। বুদ্ধির জোরেই আজকে আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব। এক সময় মানুষ গুহায় বাস করত, কাঁচা মাছ মাংস খেত। এখন আমরা এই উন্নতির চরম শিখরে আরোহণ করেছি শুধুমাত্র আমাদের এই বুদ্ধির জোরে, এবং আমরা দিন দিন আরও উন্নত থেকে উন্নতর দিকে চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বলি বুদ্ধি আসলে কি। বুদ্ধি হচ্ছে আসলে জগৎকে অনুধাবন করার ক্ষমতা, এবং আমরা যখন আমাদের চারপাশের পরিবেশের সাথে সুন্দরভাবে খাপ খাওয়াতে পারি, জগৎকে অনুধাবন করতে পারি, সেটাই হচ্ছে বুদ্ধি। যদিও আমরা বলে থাকি কোনো বুদ্ধি নেই কারো মাথায়, আসলে বুদ্ধি নেই, বুদ্ধির জিরো কোনো অবস্থান নেই। বুদ্ধি কারো আছে, সবার একরকম বুদ্ধি থাকে না, কারো কম কিংবা কারো বেশি থাকে। তো এবার আমরা পাঠ্য বইয়ের আলোকে একটু দেখি বুদ্ধির সংজ্ঞাটা। বুদ্ধির সংজ্ঞা সম্পর্কে ক্রাইডার একটি সংজ্ঞা বলছে, খুব বেশ চমৎকার একটি সংজ্ঞা। ক্রাইডার বলেছে যে বুদ্ধি আসলে বিদ্যুতের মতো, এটাকে পরিমাপ করা খুব সহজ কিন্তু সংজ্ঞায়িত করা খুব কঠিন। আসলেই তাই, বুদ্ধিকে সংজ্ঞায়িত করাটা আসলে কঠিন। তারপর বুদ্ধির একটি যথাযথ সংজ্ঞা দিয়েছেন ডেভিড ওয়েক্সলার। ডেভিড ওয়েক্সলার বলেন, বুদ্ধি হলো এমন ক্ষমতা যা দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায় এবং পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করা যায়। তোমরা লক্ষ্য করো, আমরা আসলে যখন কোনো কাজ করি তার পিছনে একটা উদ্দেশ্য থাকে, এবং আমরা যে চিন্তা করি সেই চিন্তা হয় যুক্তিপূর্ণ। যখন আমাদের চিন্তাটা যুক্তিপূর্ণ হয় তখনই সেই চিন্তাটা কিন্তু সঠিক হয়, এবং আমরা পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করতে পারি। আমরা যে পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করতে পারি তার প্রমাণ হচ্ছে এই করোনাকালীন সময়ে আজকে আমরা এই পরিবেশের সাথে মোকাবেলা করতে গিয়ে তোমাদের সাথে এই অনলাইন ক্লাসে এভাবে ক্লাস নিতে হচ্ছে, এবং তোমরা বাসায় বসে এই অনলাইন রেগুলার ক্লাসের পরিবর্তে সরাসরি ক্লাসে উপস্থিত না থেকে তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে বাসায় বসে উপকৃত হচ্ছ। এটা কিন্তু আমরা এক ধরনের পরিবেশের সাথে মোকাবেলা করে থাকি। এছাড়া ম্যাকমোহন বলেছেন যে বুদ্ধি হচ্ছে বংশগত সূত্রে অর্জিত বৈশিষ্ট্যাবলী এবং শিক্ষাগত অভিজ্ঞতার যৌথ ফলশ্রুতিতে পরিবেশকে বুঝবার এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা। তো সহজ ভাষায় আমরা আসলে বলতে পারি বুদ্ধি হচ্ছে জগৎকে অনুধাবন করার বা পরিবেশ সম্পর্কে আমাদের একটা অনুধাবন করার যে ক্ষমতা, সেই ক্ষমতা, এবং বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় করার ক্ষমতা। আরেকটি হচ্ছে সমস্যাজনক পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। এটাই হচ্ছে বুদ্ধি। আশা করি মোটামুটি তোমরা বুদ্ধি কি এটা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা একটু বলি বুদ্ধির ক্ষেত্রে আসলে কি বুদ্ধি আমরা বংশগত সূত্রে অর্জন করে থাকি, নাকি পরিবেশের প্রভাবে আমরা আমাদের বুদ্ধি বিকশিত হয়। প্রিয় শিক্ষার্থী, আসলে বংশগতি সূত্রেও আমরা অর্জন করে থাকি, এটাও ঠিক, এবং পরিবেশের প্রভাবে আমাদের বুদ্ধি বিকশিত হয়ে থাকে। বংশগতির যে প্রভাব রয়েছে তা নিয়ে বিভিন্ন গবেষণা রয়েছে মনোবিজ্ঞানে। আজকে আমরা একটি গবেষণা নিয়ে শুধু কথা বলবো। সেই গবেষণাটি করেছেন নিউম্যান, ফ্রিম্যান, হলজিঙ্গার। 1937 সালে এই গবেষণাটি করেছেন। তিনি 19 জোড়া অভিন্ন যমজ শিশুকে নিয়ে এই গবেষণাটি করেন। অভিন্ন যমজ মানে তোমরা বুঝতে পেরেছ যে অভিন্ন যমজ হচ্ছে যাদের মধ্যে বংশগত সূত্রে একই ধরনের বৈশিষ্ট্যাবলী রয়েছে। সেই অভিন্ন যমজদের মধ্যে এক জোড়া অভিন্ন যমজের নাম এখানে আমি দিয়েছি, দেখো, রিচার্ড এবং রেমন্ড। এরা অভিন্ন যমজ ছিল।
এদেরকে রিচার্ডকে এক দরিদ্র ড্রাইভার 23 মাস বয়সে দত্তক নেয় বা পালক পুত্র রূপে গ্রহণ করে, এবং রেমন্ডকে একজন ধনী চিকিৎসক তিনি পালক পুত্র হিসেবে গ্রহণ করে। তো রিচার্ড এবং রেমন্ড 10 বছর বয়স পর্যন্ত এই দুজনের কাছে বড় হয়। তো তোমরা বুঝতেই পারছো, দরিদ্র ট্রাক ড্রাইভার সে যেই পরিবেশে রিসার্চকে পড়াশোনা করান এবং যে পরিবেশে রিসার্চ বড় হয়, যে স্কুলে সে পড়াশোনা করে, তার চাইতে কিন্তু রেমন্ডের পরিবেশটা একেবারেই উল্টো। কারণ রেমন্ড অনেক উন্নত পরিবেশে বড় হয় এবং সে যে পরিবেশে থাকে, যে স্কুলে সে পড়ে, সেই স্কুলটাও বেশ উন্নত পরিবেশের। তো দেখা যায় 10 বছর পরে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যাবলী রয়েছে, ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলী একই রয়ে গেছে। এরপরে আসা যাক পরিবেশের প্রভাব। আচ্ছা, এটা আমরা বংশগতির প্রভাবটা বললাম, এতে কি বোঝা যায় যে বংশগতির প্রভাবটাই কিন্তু এক্ষেত্রে প্রকট। তারা ভিন্ন পরিবেশে বড় হওয়ার পরেও তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য কিন্তু একই রয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাবটা বেশ প্রকট। আবার বুদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাবও বেশ শক্তিশালী। এ নিয়ে অনেক গবেষণা রয়েছে। আমরা আজকে কিংসলি ডেভিসের একটি গবেষণা নিয়ে কথা বলবো। কিংসলি ডেভিস ইসাবেলা নামক একটি শিশুকে 6.5 বছর বয়সে তার বোবা কালা মা, যে মা কানে শোনে না এবং যে মা কথা বলতে পারে না, সেই মায়ের সাথে সে একটি বদ্ধ ঘরে 6.5 বছর অবরুদ্ধ ছিল। এবং 6.5 বছর পর যখন তাকে উদ্ধার করা হয়, তখন ইসাবেলা কথা বলতে পারত না। তো এরপরে ইসাবেলাকে উন্নত পরিবেশে এনে যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণের মাধ্যমে দেখা যায় যে 2 বছর অতিবাহিত হওয়ার পরেই ইসাবেলা কথা বলতে শিখে এবং 14 বছর বয়সে সে ষষ্ঠ শ্রেণী পাশ করে ফেলে। তার মানে হচ্ছে পরিবেশের কারণেই ইসাবেলা যখন বদ্ধ ঘরে আবদ্ধ ছিল, তখন মায়ের কাছ থেকে সে কিন্তু কোনো কথা বলা শেখেনি, দেখেনি, সে আবদ্ধ ছিল। পরিবেশের কারণেই তার বুদ্ধির বিকাশটা হয়নি এবং তার পরবর্তীতে তার বুদ্ধির বিকাশ কিন্তু খুব দ্রুত বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বলতে পারি যে বুদ্ধির ক্ষেত্রে আসলে পরিবেশেরও প্রভাব রয়েছে। আসলে সঠিক বিকাশের জন্য আমাদের দরকার বংশগতি সূত্রে অর্জিত এই সম্ভাবনা, এবং এই সম্ভাবনাকে পরিপূর্ণভাবে বিকাশের জন্য আমাদের উপযুক্ত পরিবেশ দরকার। তাহলে আমাদের বুদ্ধির বিকাশটা সঠিক এবং সুন্দর হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায়, বুদ্ধির অপেক্ষা নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা করব। তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো এবং ক্লাসের পাশাপাশি তোমরা বইয়ের সাথে থাকো, তাহলে তোমরা বেশি উপকৃত হবে। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ।